উনি তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এটা আমরা জানি, যদিও ওনার বাড়িতে একটা জায়নামাজও খুঁজে পাওয়া যায়নি। এটা আমরা যখন ওনার বাড়ি তছনছ হচ্ছিল তখন লোকজন সব জিনিসই কম বেশ দেখাইছে, ওনার জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র সব কিছুই মানুষ দেখাইছে, কিন্তু একজন লোকও একটা জায়নামাজ দেখাননি। আফসোস করা তো দূরে থাক, প্রত্যেকেই এরকম বলা বলি করছেন যে এই দরবেশ এরকম হইতে পারে। আমাদের একজন স্বনামধন্য পলিটিশিয়ান, খুব নামী পলিটিশিয়ান পার্থ সাহেব তো বলছিলেন যে ওনার দুইবার নাকি ফাঁসি হওয়া উচিত। উনি আমরা মানতাম কিছুটা হইলেও ওনাকে এক্সকিউজ করতো এই দেশের মানুষ, যদি উনি বেনিভোলেন্ট ডিক্টেটর হইতো। বেনিভোলেন্ট ডিক্টেটররা কিন্তু পালাই যান নাই। আমি বেশি অনেক দূরে যাওয়ার দরকার নেই। এই যে স্বৈরাচারকে 90-এর দশকে 90 সালে যাদেরকে অনেকেই বলতেন স্বৈরশাসক পল্লীবন্ধু হোসেন আহমদ এরশাদ, উনি তো পালাই যাননি, উনি এই দেশেই ছিলেন। উনি পদত্যাগ করেছেন এবং এখানেই ছিলেন, এখানে জেল ফেস করেছেন, এখানে বিচার ফেস করেছেন, এখানে সব কিছু ফেস করেছেন। তো দেখেন, উনি সেটা ফেস করছেন বলেই উনি বাংলাদেশে নির্বাচনের ওনার পতনের পরে বা ওনাকে ক্ষমতাচ্যুত করার পরেও উনি 5টি আসনে নির্বাচিত হতে পেরেছেন। তো আমি বুঝি না উনি কোন ধরনের স্বৈরাচার, যে দেশ থেকে উনি সমস্ত আত্মীয় স্বজন, নেতা কর্মী এবং মানুষকে, যে মানুষের জন্য উনি বলতেন যে তাহাজ্জুদ নামাজ পড়েন, উনি তো এমনও বলতেন। উনি ওনার রোজনামচা কীরকম উনি এটা বিভিন্ন সময়ে প্রেসের সামনে, জাতির সামনে তুলে ধরতেন। ওনার মানে প্রতিদিনের রুটিন কাজ কি, উনি তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এটা আমরা জানি, যদিও ওনার বাড়িতে একটা জায়নামাজও খুঁজে পাওয়া যায়নি। এটা আমরা যখন ওনার বাড়ি তছনছ হচ্ছিল তখন লোকজন সব জিনিসই কম বেশ দেখাইছে, ওনার জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র সব কিছুই মানুষ দেখাইছে, কিন্তু একজন লোকও একটা জায়নামাজ দেখাননি। এটা দেখি নাই আমি, কে জানি আপনারা দেখছেন কিনা। জায়নামাজ, তসবিহ, এগুলো তো আমাদের বাঙালির প্রত্যেক হাউসহোল্ড, যেমন নাকি আপনার ঘরে যদি একটা ছাতা থাকে, একটা জায়নামাজ মাস্ট থাকে মুসলমানের ঘরে অন্তত। তো সেটা কি এত কিছু মানুষের নজরে পড়ছে, এটা নজরে কারো পড়লো না। তো এটা তো ভাববার বিষয়। উনি কেমন আমাদের জন্য দোয়া করতেন। উনি বলতেন যে বাঙালিদের ধ্যান জ্ঞান, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি 24 ঘন্টা আমাদের জন্য চিন্তা ভাবনা করতেন, আমাদের উন্নতির জন্য, জাতির উন্নতির জন্য, জাতির অগ্রগতির জন্য ওনার জীবন পাত করেছেন। তো সেটার নমুনা তো আমরা দেখলাম গত 18 বছর প্লাস। উনি ইসলামেরও যে একজন বিরাট ধ্বজাধারী ছিলেন বলেও উনি বলতেন, কিন্তু কি দেখলাম ওনার ঘরে একটা নামাজ, একটা জায়নামাজ, একটা তসবিহ, একটা নামাজের ঘর। আরে ভাই, হিন্দুদের প্রত্যেকের ঘরে কোনো একটা ঠাকুর ঘর থাকে, হিন্দুদের দোকানে একটা ঠাকুর ঘর থাকে, নিজেদের ঘরে একটা ঠাকুর ঘর থাকে। আমরা মুসলমানদের ঘরে প্রত্যেকের জায়গা থাকে, নামাজের একটা জায়গা থাকে, একটা জায়নামাজ থাকে, একটা টুপি থাকে, কিন্তু আমরা সেটাও দেখি না। আমি জানি না, কোনো মানুষ যদি দেখে থাকে, আপনারা মিডিয়ার লোক, আপনারা খুঁজে দেখবেন, আমার চোখে তো পড়ে না। সুতরাং উনি এখন নাই, ওনার মানে এই আমাদের বাংলাদেশে উনি এখন নাই, কিন্তু এটা বদনাম গাচ্ছি না, আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে উনি যা বলতেন উনি তা করতেন কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে প্রচুর সন্দেহ আছে। সালমান এফ রহমানকে নিয়ে আপনার মতামত কি? দেখেন, সালমান এফ রহমান সহ বাংলাদেশে বেশ কিছু শিল্পপতি আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন। আমার মনে হয়, দেখেন, ভারতবর্ষের টাটা বিরলার নাম আপনারা শুনছেন, এরা অনেক ক্ষেত্রে প্রাতঃস্মরণীয় ব্যক্তি। টাটার নামে ইন্ডিয়াতে হসপিটাল আছে, তারপরে তারা প্রচুর চ্যারিটি ওয়ার্ক করতো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আমি বুঝি না আমাদের দেশের এই বড় বড় ব্যবসায়ীরা, এটা বিজনেস টাইকুন, এরা ক্ষমতার
পাশে থাকা কেন এত পছন্দ করতেন? আমার কাছে মনে হচ্ছে যেন এরা পরিশ্রম করে বড়লোক হইতে চাননি কখনো। ওনারা ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করা এবং ক্ষমতার আশ্রয় প্রশ্রয়ে বড়লোক হইতে চাইছেন, এবং সেটাই এই মানুষগুলো দেখছে। এই দেশের 18 কোটি মানুষ দেখছে যে সালমান এফ রহমানরা বড়লোক হয়েছে এই দেশের মানুষের রক্ত চুষে। এরা বড়লোক হয়েছে এই দেশের মানুষের ঘামের উপরে আপনার অবগাহন করে, ঘামের উপরে সাঁতার কেটে, মানুষের রক্তের উপরে সাঁতার কেটে এরা বড়লোক হয়েছে, রক্ত চুষে। এটা ব্লাড সাকার, এটা আমরা তাই এখন তাদের এটাই মনে হচ্ছে। তো ওনার যে পরিণতি এদেশের মানুষ লক্ষ্য করছে, তো আমি তো দেখছি যে একটা মানুষও আফসোস করা তো দূরে থাক, প্রত্যেকেই এরকম বলা বলি করছেন যে এই দরবেশ এরকম হইতে পারে। আমাদের একজন স্বনামধন্য পলিটিশিয়ান, খুব নামী পলিটিশিয়ান পার্থ সাহেব তো বলছিলেন যে ওনার দুইবার নাকি ফাঁসি হওয়া উচিত। আমি বলি দুইবার নয়, এদেশের মানুষ বলছেন যে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে তার ফাঁসি বা মৃত্যু নিশ্চিত করা উচিত। মানুষে প্রকাশ্যে, যেটাকে বলা হয় প্রকাশ্য শাস্তি মানুষ চায়। কারণ মানুষ এটাই তো দেখছে যে এরা নিজেরা এই অর্থবৃত্তের মালিক, এরা নিজেদের পরিশ্রমের মধ্যে হয়নি, এরা মানুষের রক্ত চুষে বড়লোক হয়েছে। এই জন্য আমি মনে করি তারা এদেশে ঘৃণিতও হয়ে থাকবে। দেখেন, এদেশে আপনি হাজী মহসিনের নাম শুনে থাকবেন, দাতা হাতেম তাইয়ের নাম শুনে থাকবেন, প্রিন্স করিম আগা খানের নাম শুনে থাকবেন। আজ পর্যন্ত মানুষ এদেরকে স্মরণ করে, এদের চ্যারিটি ওয়ার্কের জন্য, মানুষের জন্য, এদের মমত্ববোধের জন্য। এরা এদের উপার্জিত অর্থের একটা অংশ, একটা সিংহভাগ মানুষের কল্যাণে, জনকল্যাণে এরা ব্যয় করে। এটা বাদ দেন আপনি, এই যে কুমুদিনী টাঙ্গাইলের তনি কুমুদিনী ট্রাস্ট, সে একটা বিধর্মী, সে একটা ভিন্নধর্মী হিন্দু, তা সত্ত্বেও তার যে অবদান, কুমুদিনী ট্রাস্ট, কুমুদিনী ভারতেশ্বরী হোমস থেকে শুরু করে তার, আমি বুঝি না এরাই দরবেশ হয়েও এত বড় দাড়ি রেখে উঠতে বসতে খাইতে চলতে ফিরতে মানে আল্লাহর নাম যারা জপত বলে আমরা দেখতাম, এখন মনে হচ্ছে এগুলো সবই ভণ্ডামি, এগুলো সবই লোক দেখানো, এগুলো সবই মানুষকে ধোঁকা দেওয়ার একটা নামান্তর, আর আমরা দেখছি না। সেটাই তো মনে হচ্ছে। না হলে এদেরকে ক্ষমতার আশ্রয়ে থাকতে হবে কেন? ক্ষমতার আশ্রয়ে থেকে এই যে মানে 1000 কোটি টাকা আত্মসাৎ করার যে এরা এই 1000 কোটি টাকা আত্মসাৎ করেই মূলত এই সম্পদের পাহাড় গড়েছে। এখন আমরা সেটাই প্রমাণিত হচ্ছে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।